বন্ধুরা, অনুপাত সমানুপাতের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করলাম যে অনুপাত সমানুপাত কি, অনুপাতের প্রকারভেদ এবং সমানুপাতের প্রক্রিয়া সম্পর্কিত আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই তোমরা আগে দেখে নাও। ওই ভিডিওটি দেখার পর যখন এই প্রশ্নমালার প্রশ্নগুলো তোমরা সমাধান করবে, দেখবে খুব সহজ লাগবে তোমাদের। প্রত্যেকটা অঙ্ক খুব সহজ, তোমাদের কাছে তখনই সহজ লাগবে যদি তোমরা এই ভিডিওটা আগে দেখে নাও। আমি এই ভিডিওর লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্কে ক্লিক করে আগে এই ভিডিওটা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাহলে চলো আমরা শুরু করি। কোষে দেখি 5.2 অনুপাত সমানুপাত থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে যে 10:35 ডাবল ইস টু মানে হচ্ছে সমান সমান, অর্থাৎ ইকুয়ালস টু x:42। এখান থেকে আমাদের কি বার করতে হবে? x এর মান বার করতে হবে। তো বন্ধুরা খুব সহজ, আমরা জানি সবাই অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাই তো? তাহলে এখানে আমরা কি করব? সবার প্রথমে লিখব 10/35। এখানে অনুপাতকে ভাগ আকারে লিখলাম। এবার এখানে ডাবল ইস টু আছে, তার মানে হচ্ছে ইকুয়ালস টু x/42। তো বন্ধুরা এখানে আমরা কি করব? x এর মান বার করব এবং সেটা বার করা খুবই সহজ। দেখো এখানে আমি x এর মান যদি বার করতে চাই তাহলে শুধুমাত্র 42টাকে এই দিক থেকে ওই দিকে নিয়ে চলে গেলেই হবে। তো যেহেতু 42টা নিচে আছে, যখন ওইদিকে যাবে তখন উপরে চলে যাবে, অর্থাৎ 10 এর সাথে 42টা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে বন্ধুরা? 10 × 42 ডিভাইডেড বাই নিচে 35 আছে ইকুয়ালস টু x। এখন আমরা এখানে যদি কাটাকুটি করি তাহলে x এর মান পেয়ে যাব। তোমরা এখানে কি করবে? 7 দিয়ে কাটো। 7 দিয়ে 5 × 7 = 35, 7 দিয়ে 6 × 7 = 42। এবার 5 দিয়ে 10 কে কাটো, 5 দুগুণে 10 হলো। তাহলে কি হলো? এখানে 6 দুগুণে 12, তার মানে আমরা পেয়ে গেলাম x এর মান 12। দেখো কত সহজ একটি অঙ্ক। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, আনসার। পরের প্রশ্ন। বন্ধুরা এই সমানুপাত থেকেও আমাদের কি করতে হবে? x এর মান বার করতে হবে। তাই এখানে আমি লিখবো সবার প্রথমে বা দিয়ে x/50 = 3/2। এখন দেখো বন্ধুরা খুব সহজ ব্যাপার, এই 50টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলেই তো আমি x এর মান পেয়ে যাব। তো সুতরাং x = কি হবে? 50টাকে যখন ওইদিকে নিয়ে যাব, যেহেতু এটা ভাগাকারে আছে, x ভাগ 50 আছে, যখন ওপাশে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 এর সাথে 50 গুণ হবে। তাহলে হবে 3 × 50/2। এবার 2 আর 50 কেটে দাও, কত হবে? 25। এবার 25 এর সাথে 3 গুণ করলে হবে 75, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম 3 × 25 = 75, অর্থাৎ 75। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 2 নম্বর দাগের প্রশ্নে আমাদের কি বলছে? যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এখানে 3টে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তো 4 নম্বর সংখ্যাটা অর্থাৎ চতুর্থ সমানুপাতিটা কি হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে চতুর্থ সমানুপাতিটা হলো x। তাহলে ধরি চতুর্থ সমানুপাতিটি হলো x। এবার যেহেতু এই 3টে সংখ্যার চতুর্থ সমানুপাতি x, তাহলে সেই কারণে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব 1/3, 1/4, 1/5, x সমানুপাতে আছে। বন্ধুরা এখানে ব্যাপারটা একটু বুঝে নাও। যেমন ধরে নাও 4খানা সংখ্যা a b c d, 4টে সংখ্যা বা 4খানা রাশি। এই 4টে রাশি যদি সমানুপাতে থাকে তাহলে তার অর্থ হচ্ছে এই 4খানা রাশি বা 4টে সংখ্যাকে আমরা বলে থাকি সমানুপাতি। এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি এবং এটা চতুর্থ সমানুপাতি। তো এই ডিটাকে আমরা বলি
এ বি সি এই তিনটে রাশি বা তিনটে সংখ্যার চতুর্থ সমানুপাতি। এবং যখন এই এ বি সি ডি সমানুপাতে থাকে তখন আমরা লিখতে পারি যে এ আর বি এর অনুপাতটা সেটা সমান হবে সি আর ডি এর অনুপাতের সাথে। যখন দুটো অনুপাত পরস্পর সমান হয় তখনই তাকে আমরা বলি সমানুপাতি। যেমন আমরা বলতে পারি যে 2/3 এই অনুপাতটা সমান হচ্ছে, এটাকে 4 দিয়ে গুণ করো 8, এটাকে 4 দিয়ে গুণ করো 12। অর্থাৎ 2/3 এবং 8/12 এই দুটো অনুপাত যেহেতু পরস্পর সমান, তাই আমরা বলতেই পারি যে 2, 3, 8, 12 এরা কি? এরা হচ্ছে সমানুপাত আছে এবং এই চারটে সংখ্যাই হলো সমানুপাতি, যার মধ্যে 12কে আমরা বলবো এই প্রথম তিনটে সংখ্যার চতুর্থ সমানুপাতি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু তিনটে সংখ্যা দেওয়া হয়েছে আর চতুর্থ সমানুপাতিটা আমি এক্স ধরে নিই, তাহলে আমরা বলতেই পারি এই তিনটে সংখ্যার চতুর্থ সমানুপাতি এক্স, সুতরাং এই সংখ্যাগুলো সমানুপাতে থাকবে বা সমানুপাতে আছে। এবং সমানুপাতে থাকবে বা সমানুপাতে আছে এর অর্থ কি? এর অর্থ হলো যে 1/3 ইস টু 1/4 ডাবল ইস টু দিতে পারো অথবা ইকুয়ালস টু দিতে পারো 1/5 ইস টু এক্স। এখন বন্ধুরা এই সমানুপাত থেকে আমরা সমাধান করে এক্স এর মানটাকে বার করবো এবং সেটা বার করা খুবই সহজ। দেখো এখানে আমরা সবাই জানি অনুপাতকে ভাগ আকারে আমরা লিখতে পারি, তাই তো? ভাগ আকারে লিখতে পারি। এখন ভাগ আকারে লেখা বলতে আমরা এটাকেও বলে থাকি যে 1/3 ভাগ 1/4। অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি 1/3 ভাগ 1/4, এইভাবেও লেখা যায়। তো আমি এখানে এইভাবে লিখছি কারণ এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এইভাবে তোমাদের একটু সুবিধা হবে। তো সমান সমান এখানে 1/5 ভাগ এখানে এক্স। অ্যাকচুয়ালি দেখো এখানে এক্স এর অর্থ কিন্তু x/1, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে। যেমন যদি বলি 2, 2 অর্থ কি? 2 এর অর্থ হলো 2/1। তো সেই হিসাবে এক্স আছে, এক্স এর অর্থ আমরা লিখতেই পারি x/1। এখন বন্ধুরা আমরা নিচু ক্লাসে শিখেছিলাম যে ভাগটাকে আমরা যখন গুণ করে দিই তখন ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উল্টে যায়। অর্থাৎ এখানে 1/4 আছে, এটা হয়ে যাবে 4/1। তাহলে সেটা যদি আমি করে দিই তাহলে দেখো কত সহজ হয়ে যাবে। 1/3 গুণ 4/1 সমান সমান 1/5 গুণ 1/x, তাই তো? উল্টে গেল। এখন বন্ধুরা এখানে আমরা গুণটা করব, 4 এর সাথে 1 গুণ 4 1 4 ডিভাইডেড বাই 3 এর সাথে 1 গুণ হবে 3 1 3 ইকুয়ালস টু 1 এর সাথে গুণ করলে 1 আর এখানে 5 এর সাথে x গুণ করলে কত হবে? 5x হবে। এবার বন্ধুরা আমরা এখানে কোণাকুণি গুণ করব। তো বন্ধুরা কোণাকুণি যদি গুণ করি তাহলে আমরা পাবো 4 এর সাথে 5x যদি গুণ করি তাহলে কত হবে? 4 5 20x ইকুয়ালস টু 3 1 3। এবার এখান থেকে আমরা x এর মান বার করব, সেটা খুব সহজ। x ইকুয়ালস টু কত হবে? 3/20। 20টা দিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা উত্তর পেয়ে গেলাম 3/20। পরের প্রশ্ন 2 এর দাগের নম্বর প্রশ্ন, 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা। তাহলে এই তিনটে রাশির চতুর্থ সমানুপাতিটা আমি ধরে নিচ্ছি x কিগ্রা। তাহলে ধরি সমানুপাতিটি হলো x কিগ্রা। তো এখন আমরা লিখব যেহেতু 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা এবং x কিগ্রা সমানুপাতে আছে সুতরাং আমরা লিখতেই পারি প্রথম দুটো রাশির অনুপাত, অতএব 9.6 কিগ্রা ইজ টু 7.6 কিগ্রা, এই দুটো রাশির অনুপাত সমান হবে 28.8 কিগ্রা এবং x কিগ্রা অনুপাতের সাথে। তো এখন বন্ধুরা যেহেতু অনুপাত হচ্ছে শুদ্ধ সংখ্যা অর্থাৎ তার কোনো একক থাকে না, এখানে কিগ্রাটা কেটে যাচ্ছে তাই একক থাকছে না, তাহলে এটাকে লিখবো 9.6 ভাগ 7.6
ইকুয়ালস টু এখানে লিখবো 28.8 ভাগ এক্স। তো এখন এক্স এর মান আমরা এখানে বার করব, তাই এক্স আর 9.6 এই দুটো অবস্থান পরিবর্তন করব। তাহলে সর্বপ্রথমে লিখবো এক্স বাই এখানে 7.6 ইকুয়ালস টু 28.8 বাই 9.6। এখানে আমরা কি করলাম, আমরা একান্তর প্রক্রিয়া করলাম, অর্থাৎ এখানে আড়াআড়ি অবস্থান পরিবর্তন করলাম। এরপর বন্ধুরা আমরা এই 7.6টাকে ওইদিকে নিয়ে চলে গেলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, তাহলে 7.6 যখন ওইদিকে যাবে তখন এই 28.8 এর সাথে গুণ হবে, এখানে এটাকে আড়াআড়ি গুণ বলি আমরা বা বজ্র গুণন বলি। তো বজ্র গুণ করলে এটা আমরা পাবো 28.8 গুণ 7.6 ডিভাইডেড বাই 9.6। এখন বন্ধুরা এটা কাটাকুটি তোমরা নিশ্চয়ই করতে পারবে, তো করলে কত হয় 28,288 ইন্টু 76 ডিভাইডেড বাই 96। এখন কি করলাম, উপরে পয়েন্টের পর এখানে একটা ঘর আছে, এখানে পয়েন্টের পর এক ঘর, অর্থাৎ পয়েন্টের পর মোট দুখানা ঘর পাচ্ছি, যার জন্য নিচে আমি একের পরে দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে ভাগ করব এই পুরো রাশিটাকে। আর এখানে নিচে আছে 9.6 এবং এখানে দেখতে পাচ্ছি পয়েন্টের পর একটা ঘর আছে, তাই উপরে এই সংখ্যাটার সাথে আমরা গুণ করব 10, দশমিকের পর একটা ঘর বলে এখানে 10। এখন বন্ধুরা এখানে কাটাকুটি করো, এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে গেল। এবার আমরা আরো কাটাকুটি করবো, 4 দিয়ে কাটতে পারো, তো 4 দুগুণে 8, 1 4 4 16, আর এখানে 4 দিয়ে কাটো, 4 7 28, 4 দুগুণে 8। এবার 3 24 কত হয়, 72 হয়, তাহলে কেটে দিলাম। এবার 3 এর সাথে 76 গুণ হচ্ছে আর এখানে 10 দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে। তো 10 দিয়ে ভাগ করাটা খুব সহজ, তাই এখানে আমি আর কিন্তু কাটাকুটি করছি না। তো এখানে হয়ে গেল x ইকুয়ালস টু গুণ করো 3 আর 76, 3 6 18, 8 1, 3 7 21 আর 1 22 আর ডিভাইডেড বাই 10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর বাদিকে সরে যাবে। এখন দশমিক এখানে আছে, তাই এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ 22.8। তাহলে কত আসবে 22.8 কিগ্রা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 2 থেকে 3 নম্বর অঙ্ক, এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার জেড এবং জেড স্কোয়ার এক্স এর আমাদের চতুর্থ সমানুপাতি বার করতে হবে। তো বন্ধুরা এখানে চতুর্থ সমানুপাতিটা আমি ধরে নেব যে কে অথবা পি, মানে এক্স ওয়াই আর জেড বাদ দিয়ে অন্য কিছু আমি ধরে নেব এখানে। তো আমি এখানে ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটা হলো পি। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো পি। তাহলে আমরা লিখবো যেহেতু এই তিনটে সংখ্যা চতুর্থ সমানুপাতি পি, সুতরাং এই চারটে রাশি কি হবে, চারটে রাশি সমানুপাতে থাকবে। লিখবো যেহেতু এক্স স্কোয়ার ওয়াই কমা ওয়াই স্কোয়ার জেড কমা জেড স্কোয়ার এক্স ও পি সমানুপাতে আছে, অতএব আমরা লিখতেই পারি যে প্রথম দুটো রাশির অনুপাত এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড এটা সমান হবে পরের দুটো রাশির অনুপাতের সাথে, অর্থাৎ জেড স্কোয়ার এক্স ইজ টু পি। এখন আমাদের এখান থেকে সমাধান করে পি এর মানটা বার করতে হবে। তো অনুপাতকে আমরা ভাগ আকারে লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই পি। তো এখানে আমরা কি করব, আমরা সবার প্রথমে পি আর এক্স স্কোয়ার ওয়াই এই দুটো অবস্থান পরিবর্তন করব। তাহলে উপরে চলে যাবে পি, আর এদিকে পি এর জায়গায় চলে আসবে এক্স স্কোয়ার ওয়াই, আর বাকিগুলো একই জায়গায় রাখবো জেড স্কোয়ার এক্স, আর এখানে ওয়াই স্কোয়ার জেড। এবার যদি আমরা পি মান বার করতে চাইছি তাহলে এই রাশিটাকে আমাকে সরাতে হবে। তো যখন সরাবো তখন আমাদের কি করতে হবে, বজ্র গুণ করতে হবে, অর্থাৎ এখানে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি পি ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স গুণ
ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। তো বন্ধুরা উপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা এক্স আছে আর নিচে দুটো এক্স আছে, অর্থাৎ কেটে গেলে নিচে একটা এক্স পড়ে থাকবে। উপরে দুটো ওয়াই আছে, নিচে একটা ওয়াই আছে, এই নিচের একটা ওয়াই কেটে যাবে আর উপরের দুটো ওয়াই থেকে একটা ওয়াই কেটে গিয়ে একটা ওয়াই থাকবে। তো বন্ধুরা উপরে কি আছে, উপরে আছে একটা ওয়াই আর এখানে একটা জেড, এখানে দুটো জেড, অর্থাৎ তিনখানা জেড, তাহলে লিখবো জেড কিউব। আর নিচে এখানে দেখতে পাচ্ছি একখানা এক্স আছে। তাহলে বন্ধুরা আমরা চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম যে ওয়াই জেড কিউব বাই এক্স, এটাই হচ্ছে আনসার, অর্থাৎ চতুর্থ সমানুপাতি। বন্ধুরা পরের অঙ্ক 2 থেকে 4 নম্বর। এখানে এই তিনটে রাশি চতুর্থ সমানুপাতি আমাদের বার করতে হবে। আমরা এখানেও ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটা হলো এক্স। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। তাহলে লিখব যেহেতু এবং এক্স সমানুপাতে আছে, অতএব আমরা লিখতে পারি প্রথম দুটো রাশির অনুপাত অর্থাৎ পি মাইনাস কিউ ইজ টু স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সমান হবে পরের দুটো রাশির অনুপাতের সাথে, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। তাহলে বাদ দিয়ে লিখবো পি মাইনাস কিউ ভাগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এখন এক্স এর মান আমাদের বার করতে হবে, তাহলে আমরা কি করব, সবার প্রথমে এই আড়াআড়ি অবস্থানটা পরিবর্তন করব, অর্থাৎ এখানে উপরে চলে যাবে এক্স আর নিচে যা আছে তাই থাকবে, আর এখানে উপরে যা আছে তাই থাকবে, আর নিচে চলে আসবে পি মাইনাস কিউ। ঠিক আছে, দেখো আড়াআড়ি অবস্থান পরিবর্তন করেছি। এরপরে বন্ধুরা আমরা কি করব, এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সাথে উপরের এই রাশিটা গুণ করবো, অর্থাৎ আড়াআড়ি গুণ করবো। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো বন্ধুরা এখন যদি আমরা এই রাশিটাকে সূত্রে ফেলি তাহলে আমরা পাবো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাই তো? তার কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে আমরা তুলনা করতে পারি। তো এর হয়ে কাজ করছে এখানে পি আর বি এর হয়ে কাজ করছে এখানে কিউ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর অর্থ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব সহজ ব্যাপার। আর এখানে তারপরে যা থাকছে সেটাকে লিখবো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এবার বন্ধুরা দেখো এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে সেটা হলো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো বন্ধুরা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এইটার জায়গা আমরা লিখতে পারি যে পি কিউ প্লাস কিউ কিউ, তার কারণ আমরা সূত্র একটা জানি যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সূত্রটা এখানে পড়ছে, তো সুতরাং এর জায়গায় আমরা লিখবো তাহলে পি কিউ প্লাস কি কিউ। তাহলে এখানে হয়ে গেল চতুর্থ সমানুপাতিটা কত, পি কিউ প্লাস কি কিউ, এটাই হলো এখানে আনসার। বন্ধুরা পরের দাগের অঙ্ক 3 নম্বরের প্রশ্ন। প্রথম অঙ্কে কি দেওয়া আছে 5,10, অর্থাৎ এই দুটো সংখ্যার তৃতীয় সমানুপাতি বার করতে হবে। তো বন্ধুরা আগে আমাদের বুঝে নিতে হবে তৃতীয় সমানুপাতি কি। দেখো
যদি আমাদের এরকম তিনখানা সংখ্যা দেওয়া হয় আর বলে দেওয়া হয় যে এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, সমানুপাতে আছে, তাহলে তখন আমরা এইখানে এই সিটাকে বলবো এ আর বি এর তৃতীয় সমানুপাতি। এ আর বি এর তৃতীয় সমানুপাতি হলো সি। এবং এই তিনটে সংখ্যা যখন ক্রমিক সমানুপাতে থাকে তখন এর অর্থ হয় যে এ আর বি এর অনুপাতটা এটা সমান হবে বি আর সি এর অনুপাতের সাথে, অর্থাৎ এখানে একটা সমানুপাত গঠন করবে। তো বন্ধুরা, যেহেতু এই প্রশ্নে আমাদের তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে, তাই আমি এখানে ধরে নেব যে 5 আর 10 এর তৃতীয় সমানুপাতি হলো এক্স। এবং তারপরে আমরা এই সম্পর্কটা এইরকম ভাবে আমরা সম্পর্কটাকে লিখে সেখান থেকে এক্স এর মানটা বার করব। তাহলে আমরা এখানে অঙ্কটাকে করি। তাহলে লিখি, প্রথমে ধরি 5, 10 এর তৃতীয় সমানুপাতি হলো এক্স। এখন তাহলে আমরা লিখব যেহেতু 5, 10, এক্স ক্রমিক সমানুপাতে আছে, এখানে কিন্তু বলা নেই যে ক্রমিক সমানুপাত, কিন্তু মনে রাখবে যখন তিনটে সংখ্যার মধ্যে তৃতীয় সমানুপাতটা আমাদের নির্ণয় করতে বলা হবে, বা প্রথমটাও নির্ণয় করতে বলতে পারে বা মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলতে পারে, কিন্তু মধ্যে কথা হচ্ছে তিনটে সংখ্যা যদি দেওয়া থাকে এবং তারা যদি সমানুপাতে থাকে তাহলে তারা অবশ্যই সেটা ক্রমিক সমানুপাতে থাকবে। যদি আমরা বলি তিনটে সংখ্যা সমানুপাতে আছে, তাহলে এর অর্থ বুঝে নিতে হবে তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। তো এখানে তিনটে সংখ্যা হলো 5, 10 আর এক্স, তাহলে এই তিনটে সংখ্যা কিসে থাকবে? ক্রমিক সমানুপাতে। তাহলে এখন যেহেতু 5, 10 এক্স ক্রমিক সমানুপাতে আছে, তাহলে এখান থেকে আমরা লিখব অতএব 5 আর 10 এর অনুপাত সমান হবে 10 আর এক্স এর অনুপাতের সাথে, বা 5/10 ইকুয়ালস টু 10/x। এখন বন্ধুরা এখানে আমরা কি করব, এক্সটা আর 5টাকে এটাকে স্থান পরিবর্তন করব। তাহলে x/10 ইকুয়ালস টু 10/5। তোমরা দেখতেই পাচ্ছ 5 আর এক্সটার অবস্থান আমরা এখানে পরিবর্তন করেছি। এবার যেহেতু আমরা x এর মান বার করব, তাই এখানে নিচের 10টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, এবং যখন ডান দিকে যাবে তখন এই উপরে 10 এর সাথে এটা গুণ হবে। এটাকে আমরা বলি বজ্র গুণন বা আড়াআড়ি গুণ। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 10 × 10/5। আর কেটে দাও, 5 × 10, অর্থাৎ x এর মান আমি পেয়ে গেলাম 20। সুতরাং 5, 10 এই দুটো সংখ্যার তৃতীয় সমানুপাতি হলো 20। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 0.24 আর 0.6 এর আমাদের তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি আমরা তৃতীয় সমানুপাতিটা হলো x। তাহলে ধরি 0.24, 0.6 এর তৃতীয় সমানুপাতি হলো x। তাহলে অতএব লিখব যেহেতু 0.24, 0.6, x ক্রমিক সমানুপাতে আছে, অতএব আমরা লিখতেই পারি 0.24 এর সাথে 0.6 এর অনুপাত এটা সমান হবে 0.6 এর সাথে x এর অনুপাতের সাথে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা x বার করব। তাহলে 0.24 ডিভাইডেড বাই 0.6 ইকুয়ালস টু 0.6/x। এখন বন্ধুরা এখানে আমরা ঠিক আগের মতো করব, 0.24 আর এক্সটার স্থান পরিবর্তন করব। x/0.6 ইকুয়ালস টু 0.6/0.24। এর পরবর্তী ধাপে আমরা কি করব, 0.6টাকে এদিকে নিয়ে যাব। তাহলে x ইকুয়ালস টু 0.6 × 0.6
ডিভাইডেড বাই 0.24। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্টের পরে এক ঘর, আর এখানে দেখতে পাচ্ছি পয়েন্টের পরে এক ঘর, অর্থাৎ এখানে পয়েন্টের পর দু ঘর আছে, আর নিচেও আছে পয়েন্টের পর দু ঘর। তাই এখন আমরা উপরে এবং নিচে যেহেতু পয়েন্টের পর দু ঘর করে আছে, তাই আমরা দশমিকগুলো আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে কত হবে? 6 × 6 ডিভাইডেড বাই 24। এবার এখানে কেটে দাও, 6 দিয়ে 6, 4 × 24, আবার 2 দিয়ে কাটো, 2 × 3 = 6, 2 × 2 = 4, অর্থাৎ 3/2। এবং বন্ধুরা এখানে যেহেতু এই তথ্যগুলো দশমিকে দিয়েছে, তাই আমরা যেটা উত্তর বার করব এটাও দশমিকে বার করব। তো 3/2 এর অর্থ হচ্ছে 3-এর অর্ধেক। তো 3-এর অর্ধেক কত হয়? 1.5 হয়। সুতরাং আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম 1.5, অর্থাৎ 0.24 এবং 0.6 এর তৃতীয় সমানুপাতি হলো 1.5। পরের প্রশ্ন, পি কিউব কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার আর এই দুটো সংখ্যার আমাদের তৃতীয় সমানুপাতি বার করতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি তৃতীয় সমানুপাতিটা এক্স। ধরি পি কিউব কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর এর তৃতীয় সমানুপাতি হলো এক্স। লিখব যেহেতু পি কিউব কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর কমা এক্স ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমরা কি লিখবো? অতএব প্রথম আর দ্বিতীয় রাশিটার অনুপাত, অর্থাৎ পি কিউব কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর ইকুয়ালস টু হবে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটার অনুপাত, কিউ স্কোয়ার আর ইজ টু এক্স। তো বন্ধুরা এখানে আমরা এখন এটাকে ভাগ আকারে লিখবো, পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইকুয়ালস টু কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স। এখন বন্ধুরা এখানে কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে বন্ধুরা কি থাকছে? উপরে থাকছে পি কিউব, নিচে থাকছে একটা আর, আর এইদিকে থাকছে কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স। এখন বন্ধুরা এই পি কিউব আর এক্স এই স্থানটা পরিবর্তন করে দিই, তাহলে এক্স বাই আর ইকুয়ালস টু নিচে হবে পি কিউব আর উপরে যা আছে তাই থাকবে। এরপর এবার আমি এই আরটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু কিউ স্কোয়ার আর ইন্টু আর ডিভাইডেড বাই পি কিউব। এখন আর এর সাথে আর গুণ করলে আমরা পাবো আর স্কোয়ার, সুতরাং উপরে থাকবে কিউ স্কোয়ার আর স্কোয়ার আর নিচে থাকবে পি কিউব। তাহলে এটাই হলো তৃতীয় সমানুপাতিক। বন্ধুরা পরের অঙ্ক 3-এর দাগের 4 নম্বর অঙ্ক। এখানে এই দুটো রাশির তৃতীয় সমানুপাতি আমি এক্স ধরবো না, কারণ এই অঙ্কতে আগে থেকে এক্স দেওয়া আছে, তাই আমি এখানে কে ধরে নিতে পারি। তাহলে এখানে আমি ধরি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি হলো কে। এখন আমরা লিখতেই পারি যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার কমা কে ক্রমিক সমানুপাতে আছে, সুতরাং আমরা কি লিখবো? অতএব এই রাশিটার সাথে এই রাশিটার অনুপাত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে এই রাশিটার সাথে এই রাশিটার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ টু কে। এখন বন্ধুরা আমরা এটাকে ভাগ আকারে লিখবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই কে। এখন বন্ধুরা এটাকে ঠিক আমরা আগের মতোই করব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং কে এই দুটো সংখ্যার আমাদের অবস্থানের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে কেটাকে উপরে রাখবো, নিচে যা আছে তাই লিখবো, আর এখানে উপরে যা আছে তাই লিখবো, আর নিচে কে এর জায়গায় চলে আসবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন বন্ধুরা আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এই দিকে নিয়ে যাবো, অর্থাৎ এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে কে ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আছে, এখানেও হোল স্কোয়ার আছে, তাহলে হোল কত হবে 4 হয়ে যাবে, তাই তো, হোল 4 হয়ে যাবে, এখানেও পাওয়ার 2 এখানেও পাওয়ার 2, তাহলে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন বন্ধুরা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কত আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবং যেহেতু এখানে পাওয়ার 4 আছে তাহলে এখানেও পাওয়ার 4 হয়ে যাবে, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার বন্ধুরা উপরে এখানে এক্স মাইনাস ওয়াই এটা 4 বার আছে, আর এখানে এক্স মাইনাস ওয়াই এটা 2 বার আছে, তাহলে কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে এটা 2 বার থাকবে, এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার থাকবে। তো বন্ধুরা আমরা কে এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ তৃতীয় সমানুপাতি পেয়ে গেলাম, সেটা কত এক্স প্লাস ওয়াই এর হোল পাওয়ার 4 এক্স মাইনাস ওয়াই এর হোল পাওয়ার 2। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের দাগের অঙ্ক 4 নম্বর দাগের অঙ্ক দেখো, বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির মধ্যে ধনাত্মক মধ্য ধনাত্মক সমানুপাতি নির্ণয় করি। অর্থাৎ আমাদের এখান থেকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে এবং তার মানটা অবশ্যই ধনাত্মক হতে হবে। তো এখন বন্ধুরা আমাদের বুঝে নিতে হবে মানে মধ্য সমানুপাতি কি। তো যদি তোমাদের কাছে তিনটে সংখ্যা থাকে এ বি সি, এরকম তিনটে সংখ্যা দেওয়া হয় এবং যদি বলে দেওয়া হয় এই তিনটে সংখ্যা যে ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে, সমানুপাতে আছে, অর্থাৎ এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে তখন আমরা এ বি সি কে আমরা বলবো সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, আর এই তাদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। তো এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তখন এই বি সংখ্যাটাকে আমরা বলবো বা বি রাশিটাকে বলবো এ আর সি এর মধ্য সমানুপাতি। তাহলে বিটা কি, বি হলো এ কমা সি এর মধ্য সমানুপাতি। তো বন্ধুরা এই মধ্য সমানুপাতির মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এবং কেন সেটা একটু বুঝে নাও। দেখো এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে ঠিক আগের দাগের অঙ্ক আমি তোমাদের বোঝালাম, যদি তিনটে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তার অর্থ হলো যে এ আর বি এর অনুপাত এটা সমান হবে বি আর সি এর অনুপাতের সাথে। এবং এখানে যেহেতু আমরা বলছি বিটা হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে এখানে বি এর মানটা আমরা কি করে বার করবো, কোনাগুনি গুণ করি, বি আর বি গুণ করলে হবে কত বি স্কোয়ার ইকুয়ালস টু এ আর সি অর্থাৎ এসি। এবার এই বি এর মানটা কি হবে, যখনই স্কোয়ারটা তুলবো ডান দিকে রাশিটার বর্গমূল হয়ে যায়, ঠিক আছে, আর সাথে সাথে একটা প্লাস মাইনাস আমাদের এখানে লিখতে হয়। বন্ধুরা তাহলে তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে মধ্য সমানুপাতির মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু যেহেতু প্রশ্ন এখানে বলেছে ধনাত্মক তাই আমাদের এখানে শুধুমাত্র ধনাত্মকটা নিতে হবে, ঋণাত্মকটা নিতে হবে না। তো এখন বন্ধুরা দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করো যে মধ্য সমানুপাতির মানটা কি করে বেরোচ্ছে, যে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি আমাদের বার করতে হবে, যেমন এখানে বিটা হচ্ছে মধ্য সমানুপাতি কার এ আর সি এর, তাহলে এ আর সি এর সাথে আমরা কি করলাম এই দুটো সংখ্যাকে গুণ করে দিলাম, গুণ করে বর্গমূল করে দিলেই আমরা পেয়ে যাব মধ্য সমানুপাতি। তাহলে তোমরা বুঝতেই পারছো 5 আর 80 অর্থাৎ 5 আর 80 কে আমরা গুণ করে তার বর্গমূল করলেই আমরা পেয়ে যাব 5 আর 80 এর মধ্য সমানুপাতি। তাহলে লিখবো যে 5 এবং 80 এর মধ্য ধনাত্মক সমানুপাতি বা ধনাত্মক মধ্য সমানুপাতি। তাহলে সেটা কত হবে
বর্গমূলের ভেতরে আমি এই দুটো সংখ্যাকে গুণ করে দেবো, 5 ইন্টু 80। এবার বন্ধুরা 5 ইন্টু 80 অর্থাৎ 5 আটে কত হয়, 40 হয়, আর এখানে একটা জিরো থাকবে 400। এবার 400 বর্গমূল আমরা সবাই জানি কত হয়, 20। সুতরাং 5 আর 80 মধ্য ধনাত্মক সমানুপাতি হবে 20। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখো কত সহজ অঙ্ক। পরের অঙ্ক 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি আমাদের বার করতে হবে। তাহলে লিখবো 8.1 এবং 2.5 এর ধনাত্মক মধ্য সমানুপাতি হলো সমান সমান বর্গমূলের ভেতরে লিখবো 8.1 ইন্টু 2.5। এখন বন্ধুরা আমরা দশমিকটা তুলে দিই, 81 ইন্টু 25, আর উপরে দশমিকের পর এক ঘর, এখানেও দশমিকের পর এক ঘর, অর্থাৎ দশমিকের পর মোট 2 ঘর আছে, তাই এখানে 100 দিয়ে ভাগ করলাম। এবার দেখো বন্ধুরা 81 বর্গমূল হয় 9, 25 বর্গমূল হয় 5, আর 100 বর্গমূল হয় 10। এখন উপরে কত হচ্ছে, 5 নং 45। তোমরা এখানে কাটাকুটিও করতে পারো, কিন্তু কাটাকুটি করলে আরো জটিল হয়ে যাবে। ডিভাইডেড বাই 10, 45কে যখন 10 দিয়ে ভাগ করবো, দশমিকটি এক ঘর সরে যাবে বাদিকে, অর্থাৎ হয়ে যাবে 4.5। তো 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি কত আসলো, 4.5। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউবের মধ্য সমানুপাতি। তাহলে লিখবো এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউবের মধ্য ধনাত্মক সমানুপাতি হলো সমান সমান বর্গমূলের ভেতরে দুটো সংখ্যাকে গুণ করব, অর্থাৎ এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তো বন্ধুরা এখানে দেখো, এখানে 3টে এক্স আছে, এখানে একটা এক্স, অর্থাৎ টোটাল কটা আছে, 4খানা এক্স আছে, তাহলে লিখবো এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াইও আছে 4খানা। এবার বন্ধুরা আমরা একটা জিনিস জানি, বর্গমূলের ভেতরে কোনো সংখ্যা যদি দুবার থাকে তাহলে তার বর্গমূল হবে একটা সংখ্যা। ঠিক সেইভাবে এখানে এক্স 4বার আছে, অর্থাৎ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, তাহলে তার বর্গমূল হবে দুখানা এক্স, যা হবে তার অর্ধেক। এখানে ওয়াই 4খানা আছে, তাহলে তার বর্গমূল হবে ওয়াই স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউবের মধ্য সমানুপাতি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক, এই দুটো রাশির আমাদের মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মধ্য সমানুপাতি হলো, দেখো খুবই সহজ অঙ্ক। তাহলে বর্গমূলের ভেতরে লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গুণ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই যেহেতু দুখানা আছে বর্গমূলের ভিতরে, তাহলে বর্গমূল করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই শুধুমাত্র, আর এখানে এক্স প্লাস ওয়াই দুখানা আছে, তাহলে বর্গমূল করলে পাবো এক্স প্লাস ওয়াই। এবার বন্ধুরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা এটা লিখতেই পারি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বন্ধুরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ধনাত্মক মধ্য সমানুপাতি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ধনাত্মক বা মধ্য ধনাত্মক সমানুপাতি, ধনাত্মক। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।
বন্ধুরা পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 5, যদি A:B এবং C:D এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। বন্ধুরা এটার উত্তর হবে যে ব্যস্ত অনুপাতগুলি বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। তাহলে উত্তরটা আগে লিখে নাও, তারপর আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি। A:B এবং C:D অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে বা প্রকাশ করে। এখন বন্ধুরা সবার প্রথমে আমাদের জানতে হবে যে ব্যস্ত অনুপাতটা কি। তো এটা খুব সহজ ব্যাপার। তোমার কাছে যদি একটা অনুপাত দেওয়া হয় 2:5, তাহলে বন্ধুরা এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হবে 5:2, অর্থাৎ উল্টো করে দাও, ঠিক আছে? 2টা পরে করে দাও, 5টাকে আগে করে দাও, তাহলে 5:2 হলো ব্যস্ত অনুপাত। আবার 5:2 এর ব্যস্ত অনুপাত হলো 2:5। এখন বন্ধুরা সাথে সাথে তোমরা এটাও বুঝে রাখবে, ব্যস্ত অনুপাতকে আমরা বলে থাকি বিপরীত অনুপাত। তো ব্যস্ত অনুপাতকে বিপরীত অনুপাত কেন বলা হয়? কারণ এই দুটো অনুপাত পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। যেমন এখানে 2:5 আছে, এর অর্থ হচ্ছে 2/5, আর 5:2 মানে হচ্ছে 5/2। এই অনুপাতটাকে আমরা বলি লঘু অনুপাত, কারণ উপরে ছোট, আর এই অনুপাতটাকে আমরা বলি গুরু অনুপাত। কেন? কারণ উপরটা হচ্ছে বড়। তো যেহেতু এটা লঘু অনুপাত, এটা গুরু অনুপাত, তার মানে হচ্ছে এটা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। তো এখন বন্ধুরা এখানে যদি আমি একটা অনুপাত ধরে নিই 2:5, আর এখানে বলেছে H:B আর C:D পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, তার মানে বুঝতেই পারছো যে আমি যদি এই অনুপাতটা নিই তাহলে এর ব্যস্ত অনুপাতটা হবে C:D, তাই তো? ব্যস্ত অনুপাত, তাহলেই তো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তো আমি ধরে নিচ্ছি H:B এর জায়গায় ধরে নিচ্ছি 2:5, তাহলে এই অনুপাতটার সাথে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে এমন একটা অনুপাত কি হবে? সেটা 5:2 হবে। 5:2 এরই হচ্ছে ব্যস্ত অনুপাত। এখন বন্ধুরা এই অনুপাতটার ব্যস্ত করবো আমরা, তাহলে সেটা কত হবে? 5:2 হবে। আর এই অনুপাতটারও ব্যস্ত করবো, তাহলে কত হবে? 2:5 হবে। এখন বন্ধুরা এই দুটো অনুপাতের মধ্যে কি সম্পর্ক আছে? দেখো এই দুটো সম্পর্ক পরস্পরের ব্যস্ত অনুপাত হচ্ছে, তাই না? এই দুটো অনুপাত পরস্পরের ব্যস্ত অনুপাত হচ্ছে, তার মানে এই দুটো অনুপাতও আমরা পেলাম পরস্পর বিপরীতমুখী সম্পর্কযুক্ত অনুপাত। তো সুতরাং দুটো অনুপাত যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলোও বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। তো খুব সহজ ব্যাপার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে এটার উত্তর হবে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এখন বন্ধুরা ব্যাপারটা আমরা একটু বুঝে নিই। যদি আমরা ধরে নিই, যদি ABC ক্রমিক সমানুপাতে থাকে তবে আমরা এখান থেকে আরো একটি ক্রমিক সমানুপাত গঠন করতে পারি। সুতরাং ক্রমিক সমানুপাত দুটি হলো, তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের বুঝিয়েছি ক্রমিক সমানুপাত কি রকম হয়। তো ABC যদি ক্রমিক সমানুপাত থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে A আর B এর অনুপাত এটা সমান হবে B আর C এর অনুপাতের সাথে। তো বন্ধুরা আরো একটা ক্রমিক সমানুপাত আমরা লিখতে পারি এটাকে, যদি ABC ক্রমিক সমানুপাতে থাকে তাহলে এর অর্থ হলো CBA ও ক্রমিক সমানুপাতে থাকবে। CBA এটাও ক্রমিক সমানুপাতে থাকবে। তো যদি CBA ক্রমিক সমানুপাতে থাকে তাহলে তার অর্থ হলো C:B এটা সমান হবে B:C।
তাহলে এই দুটো ক্রমিক সমানুপাত আমরা গঠন করতে পারবো। যদি তিনটে ক্রমিক সমানুপাতিক সংখ্যা তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে তোমরা এইভাবে দুখানা ক্রমিক সমানুপাত গঠন করতে পারবে, এর বেশি কখনোই সম্ভব না। একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। যেমন ধরে নাও তোমার কাছে আছে 5, 10 আর 20। যদি ভালো করে দেখো তাহলে দেখবে এই তিনটে সংখ্যা কিন্তু ক্রমিক সমানুপাতে আছে। কেন আছে বন্ধুরা? দেখো কেন আছে, তার কারণ দেখো 5 আর 10 এর অনুপাত কত হয়? 1/2 হয়। আর এখানে দেখো 10/20 অনুপাত হয় 1/2, তাই তো? 5/10 এর অনুপাত হয় 1/2, 10/20 অনুপাত হয় 1/2। সুতরাং এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত মানছে। 5, 10, 20 তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতের শর্ত মানছে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত সমান সমান হবে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অনুপাত। সুতরাং 5, 10, 20 যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে এইটা হচ্ছে একটা সমানুপাত। আরও একটা সমানুপাত হবে যদি আমি দেখি এখানে 20-র সাথে 10-এর অনুপাত এটা যদি সমান হয় 10-এর সাথে 5-এর, এর অর্থটাই হলো 20, 10 আর 5। আমি কিন্তু এই তিনটে সংখ্যাই ব্যবহার করছি, ঠিক আছে? এই তিনটে সংখ্যাই ব্যবহার করছি। সেটা কি কি? একবার 5, 10, 20, একবার উল্টো দিক থেকে লিখলাম 20, 10, 5। এখন 20, 10, 5 যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে তার অর্থ হলো 20/10 = 10/5। দেখো সমান হচ্ছে, কারণ 20 আর 10 কেটে গেলে 2 হয়, 10 আর 5 কেটে গেলে 2 হয়, অর্থাৎ এটাও একটা সমানুপাত। তাহলে আমরা তিনটে সংখ্যা নিয়ে নিলাম যারা ক্রমিক সমানুপাতে আছে, তো সেখান থেকে আমরা এই রকমভাবে দুখানাই সমানুপাত গঠন করতে পারি। তুমি যদি বলো কেন দুটো, কেন এর থেকে বেশিও হতে পারে? এটাও তো হতে পারে যে 10, 5 আর 20 এটা সমানুপাত গঠন করবে। বন্ধুরা এটা কখনোই ক্রমিক সমানুপাত গঠন করবে না, তার কারণ দেখো 10/5 কত হয়? 10/5 হয় 2। আর 5/20 কত হয়? 5/20 হয় 1/4। তাহলে কোথায় সমানুপাত গঠন হলো? 2 কখনোই 1/4-এর সমান হয় না। তো সুতরাং 10, 5, 20 কখনোই সমানুপাত গঠন করবে না, ক্রমিক সমানুপাত কখনোই গঠন করবে না। একইভাবে তোমরা যদি এটাকে এইভাবে লেখো যে 20, 5, 10 এইটা সমানুপাত গঠন করবে, তাহলে এটাও কখনো সম্ভব না। তাহলে যেমন 20/5 কত হচ্ছে? 4। আর এখানে 5/10 কত হচ্ছে? হাফ হচ্ছে। সুতরাং এটাও সমানুপাত গঠন করছে না, এটাও সমানুপাত গঠন করছে না। তো সুতরাং এখানে এই দুরকমভাবেই সমানুপাত গঠন করা সম্ভব। এখানে 5, 10, 20 যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এই সংখ্যাটা মানে এই দিক থেকে এই দিকে আমরা এটাকে ভাবো। এখন আরেকটা সমানুপাত হবে এই দিক থেকে এই দিকে, উল্টে দিক দিয়ে যদি লিখে দাও আরেকটা সমানুপাত গঠন করা যাবে। অর্থাৎ দুভাবেই আমরা সমানুপাত গঠন করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তো বন্ধুরা এখানে 5টা ক্রমিক সমানুপাতি বলেছে, তার মধ্যে প্রথমটা দিয়ে দিয়েছে 2 আর দ্বিতীয়টা বলে দিয়েছে 6। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চমটা আমরা এখানে ধরে নেব। ধরি 2, 6-এর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্রমিক সমানুপাতিগুলি হলো যথাক্রমে x, y এবং z। তো এখন বন্ধুরা যেহেতু 5টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে তাহলে আমরা কি লিখতে পারি? এখন লিখব যেহেতু 2, 6, x, y, z ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে, অতএব আমরা এখান থেকে লিখব প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত সমান হবে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অনুপাত, এটা প্রথম দ্বিতীয়, তারপর দ্বিতীয়র সাথে তৃতীয়, তারপর সমান হবে তৃতীয়র সাথে চতুর্থ অর্থাৎ x/y, তারপর সমান হবে চতুর্থর সাথে পঞ্চম y/z। এখন বন্ধুরা আমাদের এখানে পঞ্চমটা নির্ণয় করতে হবে, অর্থাৎ z এর মানটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো সেটা কিন্তু আমরা সরাসরি একবারে নির্ণয় করতে পারবো না। তো সবার প্রথমে আমরা এই সমানুপাত সম্পর্কটাকে নিয়ে নেব। এই সমানুপাত সম্পর্কটা নিয়ে নেব, এখান থেকে আমরা x এর মানটা বার করে নেব। তারপর x এর মানটা বেরিয়ে যাবার পর আমরা কি করব? আমরা পরের সমানুপাত সম্পর্কটাকে নেব, অর্থাৎ এই সমানুপাত সম্পর্কটাকে নিয়ে নেব। এখানে x এর মানটা যেটা এই সমানুপাত থেকে পেয়ে যাচ্ছি ওই মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে y এর মানটা বার করব। এবার y এর মান পাওয়ার পর আমরা এই
অনুপাতটার সাথে যে কোনো এই তিনটে অনুপাতের যে কোনো একটা অনুপাত নিয়ে আমরা খুব সহজেই জেড এর মান বার করতে পারবো। তাহলে চলো এটাকে করি। তাহলে সবার প্রথমে আমাদের বার করতে হবে এক্স এর মান। তাহলে আমরা লিখবো 2/6 ইকুয়ালস টু 6/x। তো বন্ধুরা এখানে x এর মান কত হবে, কোনাকুনি গুণ করো 2x, আর এখানে কত হবে 6 6 36, এবার 2 আর 36 কেটে দাও 18, অর্থাৎ আমরা এখান থেকে পেলাম x এর মান 18, অর্থাৎ তৃতীয় সমানুপাতিটা আমরা পেয়ে গেলাম, ক্রমিক সমানুপাতিটা পেয়ে গেলাম 18। এবার আমরা এই দুটো অনুপাত অর্থাৎ এই সমানুপাত সম্পর্কটাকে নিয়ে নিচ্ছি, 6/x ইকুয়ালস টু x/y। তো বন্ধুরা এখানে আমরা x এর মানটা বসিয়ে দিই, 6/18 সমান সমান 18/y। কেন? যেহেতু x ইকুয়ালস টু 18। তো এখানে সমাধান করে আমরা y এর মানটাকে বার করব। তাহলে এখানে 6 1 6, 6 3 18। তাহলে এবার কোনাকুনি গুণ করো, y 1 y ইকুয়ালস টু 3 18 54, তাই তো? তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 54। আচ্ছা, এবার এক্সও জানি ওয়াইও জানি। এবার আমরা আরো একটা সম্পর্ক নেব, যে সম্পর্কটাতে জেড থাকবে, অর্থাৎ y/z। তো আমরা এই সম্পর্কটা নিচ্ছি 2/6 এর সাথে y/z, এই সমানুপাত সম্পর্কটাকে নিয়ে নিই, 2/6 ইকুয়ালস টু y/z। এবার এখানে আমরা কি করব, এখানে 2 আর 6 কেটে দাও, 2 1 2, 3 2 6, অর্থাৎ 1/3। আর এখানে y এর মানটা আমরা বসিয়ে দিই 54/z। তো বন্ধুরা এখানে কোনাকুনি গুণ করলেই পেয়ে যাব, এখানে লিখে দাও y ইকুয়ালস টু 54। তো z একে z ইকুয়ালস টু 3 4 12, 2 হাতে 1, 3 5 15 আর 1 16, অর্থাৎ z এর মান আমরা পেয়ে গেলাম 162, অর্থাৎ এটাই হলো পঞ্চম সমানুপাতি। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। পঞ্চম ক্রমিক সমানুপাতিটা কত লিখবো 162। তাহলে এটা তোমরা অবশ্যই সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখে নেবে যে পঞ্চম ক্রমিক সমানুপাতিটা হলো 162। দেখো কত সহজ প্রশ্ন ছিল। বন্ধুরা পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 8, বলা হচ্ছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তো বন্ধুরা এখানে আমরা চারটে সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা ধরে নেব যে প্রত্যেকটা সংখ্যার সাথে x যোগ করতে হবে, আর যোগ করার পর যে নতুন সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো সমানুপাত হবে। ঠিক আছে, সেই সংখ্যাগুলো সমানুপাত গঠন করবে। বন্ধুরা চারটে সংখ্যা যদি সমানুপাতি হয় তবে তাদের মধ্যে যে সম্পর্কটা হয় সেটাকে আমরা বলি সমানুপাত। যেমন ধরে নাও a b c d, এই চারটে সংখ্যা হচ্ছে সমানুপাতি, তাহলে এদের সম্পর্কটাকে আমরা বলবো সমানুপাত। এবং এর অর্থ হলো, সমানুপাতের অর্থই হলো প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত এটা সমান হবে তৃতীয়টার সাথে চতুর্থটার অনুপাত। তো সুতরাং বুঝতেই পারছো, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই সংখ্যাগুলোর সাথে x যোগ করব। তাহলে x যোগ করার পর হবে এটা 6 প্লাস x, এটা 15 প্লাস x, এটা 20 প্লাস x, এটা 43 প্লাস x। তাহলে এই যে চারটে সংখ্যা পেলাম, এখন তারা ঠিক এদের মতো সমানুপাত গঠন করবে। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে সমাধান করে x এর মানটা খুব সহজেই বার করতে পারি। তাহলে লিখে নেব, ধরি প্রতিটি সংখ্যার সাথে x যোগ করতে হবে। তাহলে এখন আমরা কি লিখব, অতএব সংখ্যাগুলি হবে 6 প্লাস x, এটাকে আমরা x প্লাস 6ও লিখতে পারি, কমা x প্লাস 15, কমা x প্লাস 20, কমা x প্লাস 43। যারা সমানুপাতে আছে, অর্থাৎ x যোগ করার পর যে সংখ্যাগুলো হলো এরা পরস্পর কি হয়েছে, এরা সমানুপাত গঠন করছে, তাই তো? তো সমানুপাত যদি গঠন করে তাহলে আমরা কি লিখতে পারি, অতএব x প্লাস 6 বাই x প্লাস 15 প্রথম দুটো রাশির অনুপাত সমান সমান শেষ দুটো রাশির অনুপাত x প্লাস 20 ডিভাইডেড বাই x প্লাস 43। তো বন্ধুরা এই যে আমরা সম্পর্কটা এখন পেলাম, এই সম্পর্কটাকে সমাধান করে আমরা এখান থেকে x এর মান বার করব, সেটাই হবে এখানে উত্তর। তো আমরা কি করে সমাধান করব, এখানে কোনাকুনি গুণ করতে হবে। তো x প্লাস 43 আর x প্লাস 6 এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব, এটাকে আমরা বলি বজ্র গুণন।
তো এটার সাথে এটা গুণ হবে, আর এদিকে এক্স প্লাস 20 সাথে এক্স প্লাস 15 গুণ হবে, এক্স প্লাস 20 ইন্টু এক্স প্লাস 15। তো এখন আমরা গুণটা করি, গুণটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে, ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা মিলবে না। তো এখন বন্ধুরা এক্স দিয়ে গুণ করবো, তো এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্স এর সাথে 6 গুণ করলে হয় 6x, 43 এর সাথে আবার গুণ করবো, 43 এর সাথে x গুণ করলে হবে 43x, 43 এর সাথে এবার 6 গুণ করব, অর্থাৎ 3 6 18 হয়, আর 4 6 24 হয়, 240 আর 18 অর্থাৎ 258 সমান সমান। এখানে x এর সাথে x গুণ করব x স্কোয়ার, x এর সাথে 15 গুণ করব 15x, 20 এর সাথে x গুণ করব অর্থাৎ 20x, আর 20 এর সাথে 15 গুণ করব অর্থাৎ 15 দুগুণে 30, তার মানে হবে 300। এখন আমরা কি করব, সংখ্যাটাকে ডান দিকে রেখে বাকি এইগুলোকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো এইটা আমরা করব, এটা কিন্তু তোমরা আরো একটা স্টেপ করার পরেও করতে পারো, মানে এই দুটো সংখ্যাকে যোগ করার পরে তারপর করতে পারো। তো আমরা সেটাই করে নিই, এটাকে এক্স স্কোয়ার লিখি, আর এখানে 6 আর 43 যদি যোগ করি তাহলে কত হবে 49x, আর এই নাম্বারটাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? আর সাথে সাথে এই সংখ্যাগুলো নিয়ে চলে আসছে, মানে একবারেই করে দিচ্ছি। এখানে কত হয়, এখানে হচ্ছে 20 আর 15 অর্থাৎ 35x, তো 35xটাকে আমি এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে -35x, আর এখানে আগে থেকে আছে 300 সেটা লিখলাম, আর 258 ওটা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে দেখো -x² প্লাস x² কেটে গেল। এবার বন্ধুরা 49টা x থেকে যদি 35টা x বাদ দিই তাহলে কত হবে, তাহলে দেখো বিয়োগ করে কত আসছে 14 আসছে, তাহলে 14x ইকুয়ালস টু, এখানে 300 থেকে 258 বাদ যদি দিই তাহলে কত হবে 42, তাই তো? এবার 14 দুগুণে 28, 3 14 42 হয়, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম t। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। খুব সহজ প্রশ্ন ছিল। এখানে তোমরা গুণটাকে যদি ঠিক করে করো তাহলে অঙ্কর উত্তর অবশ্যই মিলবে, তো গুণে কিন্তু ভুল করা একদমই চলবে না। বন্ধুরা পরের অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 9, এই অঙ্কটা ঠিক আগের মতো, এখানে আমাদের শুধু দেখতে পাচ্ছি এখানে বিয়োগের কথা বলা হয়েছে, আগের অঙ্কটায় যোগের কথা বলা হয়েছিল, এই অঙ্কটায় বিয়োগের কথা বলা হয়েছে। বলা হয়েছে এই চারটে সংখ্যার প্রত্যেকটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলো সমানুপাতিক হবে, একই অঙ্ক। তো এখানে কত বিয়োগ করলে, মানে এই সংখ্যাগুলো থেকে বিয়োগ করতে হবে, তো এটাকে আমি কিভাবে লিখবো, যদি আমি এখান থেকে এক্স বাদ দিই তাহলে কত হবে 23 মাইনাস এক্স, তো তোমাকে এটাকে লিখতে হবে কিন্তু 23 মাইনাস এক্স, এইটা লিখলে কিন্তু হবে না। 23 মাইনাস এক্স এর অর্থ হচ্ছে 23 থেকে এক্স বাদ দেওয়া হচ্ছে, আর এক্স মাইনাস 23 এর অর্থ হচ্ছে এক্স থেকে 23 বাদ দেওয়া হচ্ছে। তো দুটো কথার মানে কিন্তু একদমই আলাদা। এখানে হচ্ছে প্রত্যেকটা থেকে, প্রত্যেকটা মানে সংখ্যাটা থেকে আমাদের বাদ দিতে হবে, সংখ্যাটা থেকে আমাদের এক্স বাদ দিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা বাদ দিতে হবে সেটা এক্স, সুতরাং আমরা লিখবো 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স, 78 মাইনাস এক্স, যারা সমানুপাত গঠন করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো, ধরি নির্ণেয় সংখ্যাটি হবে x। এখন নতুন সংখ্যাগুলি হলো 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স এবং 78 মাইনাস এক্স, যারা সমানুপাতে আছে। এই চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে তার অর্থ হলো প্রথম দুটো সংখ্যার অনুপাত অর্থাৎ 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান সমান শেষ দুটো সংখ্যার অনুপাত অর্থাৎ 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স। তো এখন বন্ধুরা আমরা এখানে বজ্র গুণন করব, তো আমরা এখানে 57 মাইনাস এক্স এর সাথে 30 মাইনাস এক্সটাকে গুণ করব, আর এখানে 78 মাইনাস এক্স এর সাথে 23 মাইনাস এক্স গুণ করব। তো এখন খুব সাবধানে এবং ধীরে সুস্থে গুণটাকে করতে হবে। তো 57 এর সাথে 30 গুণ করব, তাহলে
3 সাথে 21 1 হাতে থাকে 2, 3 5 15 আর 2 17, 171 আর একটা 0 আছে এত, মাইনাস 57 এর সাথে x গুণ করব অর্থাৎ 57x। এবার বন্ধুরা খুব সাবধানে করবে, এবার আমরা x দিয়ে যখন গুণ করব তখন চিহ্নগুলো পাল্টে দিতে হবে, তার কারণ এখানে x এর আগে মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস থাকলে চিহ্ন পাল্টায়। তো মাইনাস থাকার জন্য এখানে 30 এর আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর হয়ে যাবে x ইন্টু 30 অর্থাৎ 30x, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, x এর সাথে x গুণ করলে হবে x স্কোয়ার। একইভাবে এখানেও গুণ করব, 78 এর সাথে 23 গুণ করব, তো 78 আর 23, তাহলে গুণ করো, 3 8 24 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23, 8 2 16 হাতে 1 থাকে, 7 2 14 আর 1 15, অর্থাৎ 4 9 7 1 1794। এবার 78 এর সাথে x গুণ করব অর্থাৎ -78x। এবার x দিয়ে যখন গুণ করব এখানে মাইনাস আছে, চিহ্ন পাল্টে যাবে, তাহলে প্রথম হবে -23x, এটাকে গুণ করলাম, তারপরে x আর x গুণ করব, হয়ে যাবে প্লাস x স্কোয়ার। তো বন্ধুরা এখন আমরা সংখ্যা, এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে ডান দিকে রাখবো, বাকি সবগুলোকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি আছে, -57x -30x প্লাস x স্কোয়ার, এটা বাঁদিকে ছিল, বাঁদিকেই আমি রাখবো। আর এবার এদিকে আসছে প্লাস 78x, এটা এদিকে আসছে প্লাস 23x, এটা এদিকে আসছে মাইনাস x স্কোয়ার। তাহলে বন্ধুরা এখানে আছে 1794, এটাকে লিখলাম, তারপর যাবে 1710 অর্থাৎ মাইনাস হয়ে যাবে 1710। এবার এখানে একটু যোগ বিয়োগ করতে হবে, দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। এখন আমরা কি করব, আগে যোগের কাজ করব পরে বিয়োগের কাজ। তো 78 এর সাথে 23টাকে আগে যোগ করে, তাহলে যোগ করো, 8 আর 3 11 হাতে থাকে 1, তো 7 আর 1 8 আর 2 10 অর্থাৎ 101। এখন 101 থেকে 57 বাদ দেব, অর্থাৎ এখানে হয়ে গেল 4 হাতে 1 6 4 44, 44 থেকে আবার 30 বাদ দেব অর্থাৎ কত হবে 14, তাহলে এখানে আসলো 14x। আর এখানে 1794 থেকে 1710 বাদ দেব অর্থাৎ এখানে হবে 84। তো আমরা জানি 14 ঘরের নামটাই কত হয়, 5 14 70, 6 14 84, সুতরাং এখানে আমরা পেলাম x এর ভ্যালু 6। তাহলে নির্ণয় সংখ্যাটা কত 6, তাহলে এই প্রশ্নের উত্তর 6 হয়ে গেল। দেখো কত সহজ প্রশ্ন ছিল। বন্ধুরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন 10, PQRS এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। এই অঙ্কটা ঠিক 9 নম্বর অঙ্কের মতো। 9 নম্বর অঙ্কতে এখানে সংখ্যা দেওয়া ছিল, এখানে সংখ্যার জায়গায় PQRS দেওয়া আছে, তো অঙ্কের মধ্যে কোনো আলাদা কিছু হবে না, আমরা একইভাবে করব। তাহলে এখানে লিখে নিই, ধরি প্রতিটি সংখ্যা থেকে x বিয়োগ করতে হবে। তো সুতরাং লিখব, অতএব নতুন সংখ্যাগুলি হবে p minus x, q minus x, r minus x এবং s minus x, যারা সমানুপাতে আছে। তো বন্ধুরা এই চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখতেই পারি, অতএব প্রথম দুটো সংখ্যার অনুপাত p minus x বাই q minus x, এটা সমান হবে শেষ দুটো সংখ্যার অনুপাতের সাথে r minus x বাই s minus x। এখন আমরা এখানে কোনাকুনি গুণ করব, তাহলে এখানে আমরা এই গুণটাকে আগে করছি, ঠিক আছে, তোমরা যে কোনো গুণটাকে আগে করতে পারো। r minus x এর সাথে q minus x গুণ হবে সমান সমান s minus x এর সাথে p minus x গুণ হবে। এবার গুণটাকে তোমাদের ঠিক করে করতে হবে। তো r এর সাথে q গুণ করব অর্থাৎ হবে q r,
আর এর সাথে এক্স গুণ করব, অর্থাৎ হবে আর এক্স। এবার বন্ধুরা আমরা এক্স দিয়ে যখন গুণ করব খুব সাবধানে করবে, কারণ এক্স এর আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলে চিহ্নগুলো পাল্টে যায়। তাহলে এখানে প্লাস কিউ আছে, ওটা হয়ে যাবে মাইনাস কিউ, আর এখানে এক্স আছে তাহলে কিউ এক্স। এবার এক্স এর সাথে এক্স কে গুণ করব, এক্স এর সাথে এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস আছে তাই এটা হয়ে যাবে প্লাস, প্লাস এক্স স্কোয়ার। একইভাবে এখানে গুণ করব, এস এর সাথে পি গুণ করব, তাহলে হবে পি এস। এবার এস এর সাথে এক্স কে গুণ করব, অর্থাৎ হবে মাইনাস এস এক্স। এবার এখানে এক্স এর সাথে আবার পি কে গুণ করবো, এখানে মাইনাস আছে বলে চিহ্ন পাল্টাবে, অর্থাৎ হবে মাইনাস পি এক্স, আর এখানে হবে প্লাস এক্স স্কোয়ার। এবার এইটাকে ভাবো সংখ্যা, ঠিক আগের অঙ্কের মতো। এখানে তো এক্স নেই, তাহলে ভেবে রাখো এটা সংখ্যা আছে। এখানেও এক্স নেই, তাই এটা ভেবে রাখো এটা সংখ্যা। তো এই দুটো রাশিকে আমরা ডান দিকে রাখবো, বাকি সমস্ত এক্স এর রাশিগুলোকে বাদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এটাকে আগে লিখি, যোগ আকারে আছে বলে এটাকে আগে লিখলাম। তারপরে মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স, তারপর এদিকে আসছে প্লাস এস এক্স, তারপর প্লাস পি এক্স, আর এটা আসছে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে থেকে গেল পি এস, আর কিউ আর ওইদিকে যাবে মাইনাস কিউ আর। এখন বন্ধুরা এখানে আমরা কি করব, প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে দেবো। আর দেখো এখানে কি থাকলো সেটাকে আগে লিখি, এস এক্স যেটা যোগ আকারে আছে সেটাকে আগে লিখছি, এস এক্স প্লাস পি এক্স, কারণ যোগের কাজ আগে হয় বিয়োগের কাজ পরে হয়। তারপর আমরা এখানে লিখব মাইনাস কিউ এক্স, তারপর মাইনাস আর এক্স ইকুয়ালস টু, এখানে থাকলো পি এস মাইনাস কিউ আর, পি এস মাইনাস কিউ আর। এবার বন্ধুরা আমরা তো এখানে যোগ বিয়োগটা করতে পারবো না, কারণ এখানে এস পি কিউ আর এগুলো তো আর কোনো সংখ্যা না, ঠিক আছে, এখানে মানে ইংরেজির লেটার। তো এখানে আমরা কি করতে পারি, এক্সটাকে কমন নিতে পারি। তো এক্সটাকে কমন নিলে এখানে থাকবে এস প্লাস পি মাইনাস কিউ মাইনাস আর, এরকম কমন নিয়েও আমরা যোগ বিয়োগ করতে পারি। তোমাদের একটা আমি অঙ্ক করে দেখাচ্ছি। যেমন ধরো তোমাকে বলা হয় যদি 2x এর সাথে 3x যোগ করলে কত হবে, তুমি খুব সহজেই বলে দেবে 5x। তো বন্ধুরা এটাকে এইভাবেও করা যায়, এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে 2 প্লাস 3, এবার 2 প্লাস 3 কত হয় 5, সুতরাং 5x। দেখো এইভাবেও আমরা করতে পারি। তো আমরা এখানে সেই পদ্ধতিটাই করছি, এক্সটাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো s প্লাস পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু ps মাইনাস কিউ আর। এখন বন্ধুরা এক্স এর মান যেহেতু বার করছি তাই এক্সটাকে এই দিকে রাখবো, আর এই পুরো রাশিটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। যখন ডান দিকে নিয়ে যাবো তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে থাকবে ps মাইনাস কিউ আর ডিভাইডেড বাই s প্লাস পি মাইনাস কিউ মাইনাস আর। বন্ধুরা এইভাবেও তোমরা উত্তরটাকে রাখতে পারো, অথবা এটা আরো একভাবে রাখা যায়। আমরা যদি উপর থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এই দুটো সংখ্যা উল্টে যাবে, কিউ আর মাইনাস পিএস হবে। আর নিচ থেকেও যদি একটা মাইনাস কমন নিই তাহলে যে সমস্ত সংখ্যাগুলো মাইনাস আছে এগুলো প্লাস হয়ে যাবে, যেগুলো প্লাস আছে ওগুলো হয়ে যাবে মাইনাস, অর্থাৎ হয়ে যাবে কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি। তাহলে উপর থেকে যে মাইনাসটা কমন নিলাম আর নিচ থেকে যে মাইনাসটা কমন নিলাম, ওই দুটো মাইনাস কেটে গেল, তাহলে এইটা থাকলো। তো এখানে তোমরা ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, এইভাবেও রাখতে পারো। তো সুতরাং উত্তরটা কিন্তু তোমরা এইভাবে রাখলেও ফুল মার্কস পাবে, আর এইভাবে রাখলেও ফুল মার্কস পাবে। এটাকে অর দিয়ে লিখে দিচ্ছি, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর রাখবে, ঠিক আছে। তাহলে দেখো কত সহজ অঙ্ক ছিল।